এর আগের ক্লাসে আমরা কি কি দেখছিলাম, জানছিলাম কি কি এইচটিএমএল ট্যাগ কি হয় এবং এইচটিএমএল এলিমেন্ট কি। আচ্ছা, এরপরে আছে যে নেস্টেড এলিমেন্ট কি, এগুলো আমরা জানছি। এরপর আছে এইচটিএমএল এর স্ট্রাকচার, এগুলো আমরা দেখছি। এখন আমার এখানে একটা আমাকে উত্তর দিবেন, এই যে ডক টাইপ এইচটিএমএল, এটা আমরা কেন ইউজ। আচ্ছা, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি হয়? হেডিং ট্যাগ আমাদের কয়টা আছে? 6টা। বিগেস্ট হেডিং কোনটা? H1। আচ্ছা, এরপরে আমরা দেখছিলাম কিছু ফরম্যাটিং ট্যাগ দেখছিলাম। এখন হচ্ছে যে যদি বলি বিআর আর স্ট্রং, এই দুইটার মধ্যে পার্থক্য কি? শুধু বি ট্যাগ, হ্যাঁ, আর স্ট্রং ট্যাগ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? বি আর স্ট্রং দুইটারই আমাদের কি আউটপুট বোল্ড করে দেখায়, কিন্তু ব্রাউজারের ক্ষেত্রে যখন আমরা ব্রাউজার এই জিনিসটা কোডটা পড়ে, ওর ক্ষেত্রে বিট থেকে স্ট্রং এর প্রাইভেটে কি বেশি থাকে। কথাটা বুঝতে পারছেন? তখন আপনি ব্রাউজার কোডটা রিড করবে, তখন বুঝতে পারবে কি এই টেক্সটটাকে আমাকে স্ট্রং একটা টেক্সট, এটাকে হাইলাইট করতে হবে, ও ওইভাবে এটাকে কাউন্ট করে। তো পার্থক্য আছে এটা, আমাদের আউটপুটের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু এটা পার্থক্য কোথায়, ব্রাউজারের ক্ষেত্রে। ব্রাউজার এটাকে কি বুঝতে পারে যে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট। সেম ভাবে আই আর ইএম এর মধ্যে পার্থক্য ওই দুইটাই একই। আপনার হচ্ছে আউটপুটের ক্ষেত্রে কোনো পার্থক্য আমরা পাবো না, বাট ব্রাউজারের যখন রিড করে তখন এটা বুঝতে পারে কি ইম্পর্টেন্ট একটা টেক্সট। এটা এসইও এর ক্ষেত্রে কি আমাদের হেল্প করে। ওকে, আজকে আমরা দেখবো অ্যাট্রিবিউট কি। হ্যাঁ, অ্যাট্রিবিউট, এতক্ষণ আমরা দেখছিলাম ট্যাগ, এখন আজকে জানবো অ্যাট্রিবিউট কি। আচ্ছা, এখানে দুটা কি দেয়া আছে আমরা যদি একটু দেখি। অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এইচটিএমএল এলিমেন্ট। আচ্ছা, আমরা যে এই যে ট্যাগ গুলা লিখতেছি, ট্যাগের ভিতরে কন্টেন্ট গুলা দিচ্ছি, এটা পুরোটাকে বলতেছি কি এলিমেন্ট। এখন এই এলিমেন্টের মধ্যে এক্সট্রা এক্সট্রা কিছু কি ইনফরমেশন আপনি অ্যাড করে দিতে যাচ্ছেন ওই টেক্সটের ট্যাগের মধ্যে, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে কি অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি কাজ করে? একটা এলিমেন্টের মধ্যে কি এক্সট্রা, এক্সট্রা মানে এডিশনাল বলেন, এক্সট্রা বলেন, অতিরিক্ত বলেন, ইনফরমেশন কি এলিমেন্টের মধ্যে প্রোভাইড করে। আচ্ছা, এন এইচটিএমএল সিনট্যাক্স, এখন আছেন সিনট্যাক্সটা, অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা কি রকম হয়? অ্যাট্রিবিউট অ্যাডেড এন্ড এইচটিএমএল স্টার্ট ট্যাগ। আচ্ছা, এখানে বলতে এইচটিএমএল অ্যাট্রিবিউটটা কোথায় শুরু হবে? আমাদের এইচটিএমএল ট্যাগটা লিখি, ট্যাগের প্রথমে শুরু স্টার্টিং পয়েন্টে ট্যাগের নামের পরে, আর এটা হচ্ছে কি গ্রেটার দ্যান এর সামনে। দেখতে পাচ্ছেন পিছন থেকে? আচ্ছা, তাহলে অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? এইচটিএমএল ট্যাগের কি নামের পরে, এবং এর কি এই যে গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান এর কি সামনে, দুইটার মাঝখানে অ্যাট্রিবিউট লিখতে হয়। আচ্ছা, এখানে যদি একটা দেখেন আপনারা, এটা একটা কি পি এলিমেন্ট। এখন এখানে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে টাইটেল, আর টাইটেলের এখানে অ্যাট্রিবিউট, এটাকে হচ্ছে কি অ্যাট্রিবিউটের নাম, এটাকে বলতেছি এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের নেম, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু, আর দুইটার মাঝখানে কি থাকে ইকুয়াল সাইন। তাহলে এই যে টাইটেলটা দিয়ে কি করতেছে, এই পির ভিতরে একটা এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে যখনই আপনি কি টাইটেল এখানে মাউস নেবেন, টাইটেলটা কাজ করবে এইভাবে, যখনই আপনি কি এটার উপর মাউস নেবেন তখনই এই যে ভিতরে যে ভ্যালুটা আছে এটা দেখাবে আপনাকে। তো এটা একটা কি একটা এলিমেন্টের ভিতরে এক্সট্রা একটা কোনো কিছু কাজ আপনি অ্যাড করে দিলেন। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ, আপনি অ্যাট্রিবিউট দিয়ে কি করতে পারেন, এক্সট্রা কি ইনফরমেশন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, টাইটেল হচ্ছে কি, এখানে টাইটেল হচ্ছে কি অ্যাট্রিবিউটের নাম, আর ইকুয়ালটাকে বলতেছে কি ডেলিমিটার, আর এই যে পরের যে অংশটুকু আছে এটাকে বলতে হচ্ছে কি ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্স হচ্ছে কি, প্রথমে অ্যাট্রিবিউটের নাম, এরপরে কি ইকুয়াল সাইন, এরপরে হচ্ছে কি ডাবল কোটেশন, সিম্পল। তাহলে অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল সাইন, এরপরে হচ্ছে কি ডাবল কোটেশন। এখন এই ডাবল কোটেশনের ভিতরে আপনাকে কি ভ্যালুটা লিখতে হবে। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার?
অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ভ্যালু সেপারেট বাই ইকুয়াল সাইন। তাহলে আমরা অলরেডি জানলাম ইকুয়াল সাইন দিয়ে কি দুটা সেপারেট থাকবে। মাল্টিপল অ্যাট্রিবিউট কি বলছে সেপারেট বাই স্পেস। তাহলে আপনি একটা এলিমেন্টে যদি মাল্টিপল অ্যাট্রিবিউট লিখতে যান, যেমন এখানে একটা টাইটেল আছে, আপনি কি আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে কোটেশনটা আছে, কোটেশনের পরে আবার কি একটা স্পেস দিয়ে আবার একটা কি আপনি অ্যাট্রিবিউট লিখতে পারবেন। তাহলে একটা এলিমেন্টের মধ্যে চাইলে কি মাল্টিপল অ্যাট্রিবিউটও কি লেখা যাবে। আচ্ছা, আমরা এটা যদি একটু প্র্যাকটিস করার জন্য আজকে একটা ফাইল তৈরি করে নেই। ধরুন আমাদের ডি ড্রাইভে হচ্ছে যে অ্যাসেট প্রোগ্রাম, আজকে আছে আমাদের কত ল্যাব, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। একটা নতুন একটা আমরা ফাইল তৈরি করি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিচ্ছি, ওপেন উইথ ভিএস কোড। এখানে টাইটেল আমরা দিয়ে দিচ্ছি HTML। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ওকে, এখন দেখা যায়? আচ্ছা, HTML আমাদের আছে ল্যাব আজকে কত 3। আচ্ছা, আমরা কি দেখতেছিলাম অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট লেগে তো একটা এক্সাম্পল, আমরা কি একটা পি ট্যাগ নিলাম, এখানে একটা টেক্সট নিলাম লরেম, লরেম থেকে কিছু আমরা 10 ওয়ার্ডের একটা টেক্সট নিলাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে যাচ্ছি, কিছু একটা ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন। অ্যাট্রিবিউট কি করে, এডিশনাল ইনফরমেশন। এখন আমি চাচ্ছি যে এটার উপরে যদি কেউ কখনো মাউস নেয়, এই টেক্সটের উপরে মাউস নেয়, তাহলে এর উপরে কি একটা কোনো কিছু দেখাবো আমি। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাট্রিবিউট একটা ইউজ করতে হয়। অ্যাট্রিবিউট লেখার সিনট্যাক্স কি, ফার্স্টে আছে কি অ্যাট্রিবিউট নেম, এটা কোথায় লিখতে হবে, এই যে স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগের নেমের পরে। তাহলে স্টার্টিং ট্যাগের নেমের পরে এখানে একটা কি আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে লিখবেন কি অ্যাট্রিবিউটের নাম। অ্যাট্রিবিউটের নাম একটা জানেন আছে কি টাইটেল, টাইটেল। ওকে, এরপরে কি হবে, দুইটার মাঝখানে কি একটা ইকুয়াল সাইন দিতে হবে, এরপরে ডাবল কোটেশন। এখন ডাবল কোটেশনও দিতে পারেন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, দুইটাই কাজ করবে। আপনি ডাবল কোটেশন দিলেও কাজ করবে, সিঙ্গেল কোটেশন দিলেও কি সেম কাজ করবে। এখন এর ভিতরে এসে আপনাকে ভ্যালু বলে দিতে হবে কি হবে। ধরেন এটা কি টেক্সট, ধরেন আমি এখানে দিচ্ছি কি নরমাল। আচ্ছা, আমরা জাস্ট একটা কি নাম দিলাম নরমাল টেক্সট, এইভাবে একটা অ্যাট্রিবিউট লিখে দিলাম, সেভ করি। আর এটাকে যদি আমরা আউটপুটে এখন নিতে চাই, এটার উপর রাইট ক্লিক করবো, এরপর কি ওপেন উইথ ক্রোম, ক্রোমে আমি এটাকে ওপেন করলাম। আচ্ছা, এখন আমাদের নরমাল টেক্সট যেরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে, কিন্তু টাইটেলটা আসলে কি কাজ করতেছে এখানে, আমরা যদি এটার উপর মাউস নেই, দেখেন একটা টেক্সট দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের ভিতরে। আচ্ছা, আপনাদের পিছন থেকে হয়তো দেখতে অসুবিধা হলো, কিন্তু দেখা যাচ্ছে আসলে আমি যে জিনিসটা লিখছি সেম জিনিসটা কি এখানে দেখা যাচ্ছে। তার মানে একটা এলিমেন্টের মধ্যে আমরা কি একটা এক্সট্রা কোনো একটা কিছু কি অ্যাড করে দিলাম, এটার কাজ হচ্ছে কি অ্যাট্রিবিউটে। আচ্ছা, অ্যাট্রিবিউটে এতটুকু বুঝতে পারছি আমরা সবাই। এখন একটা এলিমেন্টের ভিতরে চাইলে আপনি কি মাল্টিপল অ্যাড করতে পারেন অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট লিখি, ধরেন এটা হচ্ছে কি স্টাইল, স্টাইলও কি একটা অ্যাট্রিবিউট। এখন এর ভ্যালু হিসেবে কি দিতে হয়, ধরেন আমরা এখানে দিচ্ছি কি কালার। ওকে, সেভ করি। তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট যখন লিখতে যাব তখন কি করব, একটা এই যে অ্যাট্রিবিউট আমরা লিখলাম এটার পরে কি আরেকটা স্পেস দেব, এরপরে আবার কি অ্যাট্রিবিউটের নাম, এরপরে আছে কি এর ভ্যালু। কি ক্লিয়ার এটা? আচ্ছা,
এখন হচ্ছে আপনি যদি একটা এলিমেন্টের মধ্যে দুইটা বা তার অধিক বা যতগুলো খুশি আপনি অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন, কিন্তু অ্যাড করার সিস্টেমটা কি রকম? প্রথম আপনি একটা কি অ্যাড করছেন, এর পরে এসে কি আপনাকে একটা স্পেস দিতে হবে, শুধু একটা কি স্পেস দিয়ে আরেক, এরপরে কি আরেকটা অ্যাট্রিবিউট আপনি লিখতে পারবেন। কথা ক্লিয়ার এটা? তাহলে একটা স্পেস দিয়ে কি আপনাকে মানে দুইটাকে কি আলাদা করে দিতে হবে। ওকে, এখন যদি আরো একটা লিখতে চান সেম আপনি রেড, এই যে কোটেশন আছে কোটেশনের পরে কি একটা স্পেস দিবেন, এরপরে কি আরো একটা আপনি লিখতে পারবেন। ওকে, আমরা যদি এটাকে সেভ করি, আউটপুটে এসে চেক করি, রিফ্রেশ, দেখেন আমাদের টেক্সটটা কি রেড কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে সিএসএস লেখার একটা সিস্টেম, স্টাইল দিয়ে আমরা এভাবে কি সিএসএস, এটা একটা অ্যাট্রিবিউট, স্টাইলটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই যে কালার, কালার লিখলাম, ওইগুলো আমার সিএসএস এর একটা প্রপার্টি। এই স্টাইলের মধ্যে আমরা যখন স্টাইল করি না, সিএসএস এটাকে বলে সিএসএস এর একটা প্রপার্টি, আর এটা হচ্ছে কি ভ্যালু। তো এগুলো আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তীতে, সমস্যা নেই। তাহলে স্টাইলের একটা কি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, তো এগুলো আমাদের কাজের ক্ষেত্রে যখন যেটা লাগবে ওটা কি আমরা দেখে যাব। ওকে, অ্যাট্রিবিউট যদি বুঝতে পারি, এখন আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটিং ট্যাগ আমরা দেখছি, প্রি ফরম্যাটিং ট্যাগ দেখছি, এরপরে হচ্ছে যে কি কমেন্ট। আচ্ছা, এইচটিএমএল কমেন্ট কি হয়? আচ্ছা, এইচটিএমএল কমেন্ট হচ্ছে আপনি কোনো একটা অংশকে চাচ্ছেন কি হাইড করে রাখতে, এটা আউটপুটে দেখা যাবে না, বাট এটা কি আপনার বোঝার সুবিধার্থে আপনি এখানে কোনো কিছু একটা কি লিখে রাখবেন, যখন আপনি কোডটাকে পরবর্তীতে পড়বেন যাতে বুঝতে পারেন কি এই কোডটা আমি কিসের জন্য লিখছি। কথাটা, আমি একটা কোড লিখে রাখছি, এখন 2 দিন পরে আমার তো মনে থাকবে না আমি কিসের জন্য এই কোডটা কি লিখে রাখছিলাম। তো এই কারণে কমেন্ট আমরা করে রাখি। কমেন্ট হচ্ছে কি আমি এখানে লিখে রাখবো, যে কোনো একটা কিছু লিখে রাখবো, যে আমি এই ধরেন আমার এখানে একটা প্যারাগ্রাফ লিখে রাখছি, এটা কিসের উপরে আমি লিখে রাখছি, মানে কোন টপিকের উপরে আমি কি এই প্যারাগ্রাফটা লিখছি। এখন আমি যদি কোনো কিছু এখানে না লিখে দেই, আজকে ধরেন এই ফাইলটাকে আমি রেখে দিলাম, 10 দিন পরে এসে ওপেন করলাম, তো এই প্যারাগ্রাফ দেখে কি কোনোভাবে বুঝতে পারবো যে আমি এটা কিসের জন্য, কোন টপিকের উপরে লিখে রাখছি? আমাকে আবার কি পুরোটাই পড়তে হবে তাহলে। তো এমন যদি সিস্টেম করা যায় তো, যে না আমি এখানে একটা ওই টপিকের নামটা কি লিখে রাখলাম, এটা কি আউটপুটে দেখা যাবে না, বাট আমি যখন কোডটা পড়বো তখন আমি কি দেখতে পারবো, তখনই আসতেছে কি কমেন্টের কমেন্ট। তো আমরা যদি এখানে ধরেন লিখে রাখতেছি এটা একটা প্যারাগ্রাফ, এটার নাম দিলাম হচ্ছে কি প্যারাগ্রাফ, প্যারা 1, সেভ। আচ্ছা, এইভাবে যদি আমরা লিখে রাখি বডির ভিতরে, যদি কোনো কিছু আমরা লিখে রাখি অবশ্যই কি এটা আউটপুটে চলে আসে, তাই না? সেভ করে আমরা যদি এখানে আউটপুটটা দেখে নেই একবার, দেখেন এটা কি এখানে চলে আসছে। বাট আমরা চাচ্ছি কি এই যে টেক্সটটা আছে এটা জাস্ট আমি কি আমার বোঝার সুবিধার্থে আমি এখানে রাখবো, বাট এখানে কি আউটপুটে দেখাবো না। সেক্ষেত্রে আমরা চাইলে কি এগুলাকে হাইড করে রাখতে পারি, আর হাইড করার সিস্টেমটাকে এখানে বলতেছে কি কমেন্ট। হ্যাঁ, আপনি কমেন্ট করে রাখেন। আর কমেন্ট করার সিস্টেম হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে কি আপনাকে লেস দেন দিতে হবে, এরপরে কি এক্সক্লামেটরি সাইন, এরপরে দুইটা হাইফেন দিতে হবে। আচ্ছা, এইচটিএমএল কমেন্টের লেখার সিস্টেম কি আবার দেখাচ্ছি, দেখেন প্রথমে হবে কি লেস দেন, এরপরে আছে কি এক্সক্লামেটরি সাইন, এরপরে আছে কি দুইটা হাইফেন, আর শেষে হবে কি দুইটা হাইফেন, এরপরে আছে কি গ্রেটার দেন। এটা হচ্ছে সিনট্যাক্স, এর মাঝখানে আপনি যা কিছু লিখবেন এটা আউটপুটে কি দেখা যাবে না। এখন যদি আমরা এটাকে লিখে দেই, ওকে সেভ করলাম আমরা, এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি আউটপুটে দেখা যাচ্ছে না, বাট আমি যখন কোডটা পড়তেছি তখন আমার বুঝতে সুবিধা হচ্ছে এটা কি কোন টপিকের উপরে। ধরেন আমরা তো জাস্ট বোঝার জন্য এখন একটা কি লিখে রাখছি, পরবর্তীতে যখন একটা ওয়েবসাইট করব তখন আমরা কি কোথায় ওয়েবসাইটে কোন কাজের জন্য কি করে রাখছি এটা আমরা কি লিখে রাখি এভাবে, যাতে পরবর্তীতে যখন আমি এটা কোডটা এডিট করব বা দেখবো আমি কি সহজে বুঝতে পারি। এটাই হচ্ছে কি কমেন্ট। আচ্ছা, আপনার কোশ্চেন আছে, আমি এটা কেটে দিলাম, এর পরবর্তীতে আমি কি আবার এই কোডটাই ওপেন করব।
ফাইলটা কোড এডিটরে ওপেন করলে এগুলো কি যতগুলা কোড এখানে থাকবে আপনি দেখতে পারবেন আপনি যদি সেভ করে রাখেন। আচ্ছা, এটা হচ্ছে যে আমি এটাকে সেভ করছি না, এখন আমি যদি এটাকে কেটে দেই তাহলে এই কোডগুলা কি আমি পাবো না? আর পাবো, অবশ্যই পাবো। কোথায় পাবো? আমি যে ফাইলে সেভ করে রাখছি ওটাকে যদি আমি আবার ওপেন করে নেই তাহলে আমার এখানে যা কিছু আমার সেভ করা ছিল সবগুলোই কি আগের মতনই আমি দেখতে পারবো। জি, আপনি এগুলো তো ভিএস কোডে সেভ থাকে না, সেভ থাকে কোথায়? আমাদের ফাইল যেখানে তৈরি করছি ওখানে। তো ওই ফাইলটাকে আপনি যতবারই ওপেন করবেন সেম জিনিসগুলোই দেখতে পারবেন। ওকে, তাহলে এখন হচ্ছে যে কমেন্ট আমরা দেখলাম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন। এটা একটা প্যারাগ্রাফ। এখন অনেক বড় একটা প্যারাগ্রাফ হতে পারে। তো আমার কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা আমার খুঁজতে হয়। তো আমরা যদি এভাবে কমেন্ট করে রাখি বুঝতে কি সুবিধা হচ্ছে যে আমার এখানে শুরু এখানে কি শেষ। তো এটা এইভাবে করে রাখা যায়। তাহলে এটা সিনট্যাক্সটা কি মনে রাখছি। ফার্স্টে হবে কি লেস দেন এক্সক্লামেটরি সাইন দিতে হবে, এরপরে দুইটা কি হাইফেন, এবং শেষে দুইটা হাইফেন, এরপরে আছে কি ক্যাটার। এর মাঝখানে আপনি যত কিছুই লিখে রাখেন না কেন, এক লাইন না, আপনি এখানে 50 লাইনও লিখে রাখতে পারেন, বাট এগুলো কি আউটপুটে দেখা যাবে না, শুধু আপনার বোঝার সুবিধার্থে আপনি লিখে রাখবেন। আপনি যত জায়গায় খুশি সেম জিনিসটাকে কি ইউজ করতে পারবেন এভাবে। আমরা যদি নিচে রাখতে এখানে একটা কমেন্ট করে রাখতে চাই, সেম আপনি এখানে কি এক্সক্লামেটরি সাইন দেন, এরপরে কি হাইফেন দেন, এর ভিতরে ধরেন এখানে দিলাম কি ইন্ট, তাহলে এই অংশটুকু কি হাইড হয়ে থাকবে। হ্যাঁ, এটা আমাদের আউটপুটে দেখা যাবে। এই অংশ এর ভিতরে যতটুকু অংশ থাকবে এটা কি হাইড থাকবে। এরপরে কি এটা আমাদের আউটপুটে দেখতে পারবো, আবার কি এই যে এর ভিতরে যতটুকু অংশ আছে এগুলো কি আবার হাইড হাইড হচ্ছে। এগুলো শুধু আমাদের বোঝার সুবিধার্থে, কোড বোঝার সুবিধার্থে লিখি আমরা। এটা ডেভেলপারদের জন্য। আচ্ছা, এরপরে আসছেন আমরা হচ্ছে, আচ্ছা এরপরে আসি আমরা ইমেজ ট্যাগ দেখবো। হ্যাঁ, ইমেজ একটা ওয়েবসাইটে আমরা দেখলাম কি কন্টেন্ট টেক্সট কিভাবে আনতে লিখতে পারি, এর ধরনের অনেকগুলো কি ট্যাগ আমরা দেখছি। এখন আসেন আমাদের একটা ওয়েবসাইটে তো শুধু টেক্সট থাকে না, আরো কি ইমেজ থাকে, এরপরে ধরেন অডিও ফাইল থাকে, ভিডিও ফাইল থাকে। তো টেক্সট আমরা দেখলাম, এখন আসেন আমরা কি ইমেজ ফাইল কিভাবে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হয় এটা দেখবো। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করি আমরা, ইমেজ নেওয়ার জন্য এইচটিএমএল এর যে ট্যাগের নাম সেটা হচ্ছে কি ইমেজ, IMG। এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো শুরু বা শেষ নেই। আমরা এর আগে যে ট্যাগগুলো দেখছি যেমন কি প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, এরপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন ফরম্যাটিং ট্যাগগুলো দেখছি, এগুলোর কিন্তু একটা কি শুরু আছে এবং কি শেষ আছে। আর এখানে আর কিছু ট্যাগ দেখছিলাম আমরা, এগুলো হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, যেমন হচ্ছে কি বিআর, এরপরে দেখছিলাম কি এইচআর, এরপর হচ্ছে কি মেটা। মেটাটাকে হচ্ছিল কি আমাদের সিঙ্গেল ট্যাগ। তো এইরকম ইমেজ ট্যাগটা হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো কি এন্ডিং পার্ট নেই। আচ্ছা, এখন ইমেজ ট্যাগের ভিতরে আপনি যদি ইমেজ দিতে যান এখানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। একটু আগে বুঝলাম কি আমরা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? ইমেজ এই যে IMG ট্যাগের পরে হচ্ছে কি গ্রেটার দেন এর সামনে মাঝখানে। এখন ইমেজ দেওয়ার জন্য এখানে দুইটা অ্যাট্রিবিউট কি মাস্ট ইউজ করতে হয়, একটা হচ্ছে কি SRC, অর্থাৎ এটা সোর্স, আপনি ইমেজটা যে দেখাচ্ছেন ওয়েবসাইটে এটার সোর্স ফাইলটা কোথায়, মানে আপনি কোথার থেকে দেখাতে যাচ্ছেন এটা বলে দিতে হয় কি SRC একটা অ্যাট্রিবিউটের ভিতরে। এখন অ্যাট্রিবিউট কিভাবে লেখে অলরেডি কি আমরা দেখলাম, অ্যাট্রিবিউটের নাম, এরপরে কি ইকুয়াল সাইন, এরপরে আছে কি কোটেশন, কোটেশনের ভিতরে আপনার কি ভ্যালুটা থাকে। ঠিক এটাও একটা কি আরেকটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কি ALT, অল্টারনেটিভ। অতএব আপনার যদি কখনো এই ইমেজটা লোড না হয় ওয়েবসাইটে তখন হচ্ছে কি অল্টারনেটিভ আপনি কোনো কিছু দেখাতে যাচ্ছেন, কোনো কারণে ধরেন একটা ওয়েবসাইটের ইমেজ আপনি সার্ভারে হোস্ট করে রাখছেন, কোনো কারণে সার্ভারে মানে সমস্যার কারণে ওই ইমেজটা কি ওয়েবসাইটে লোড হচ্ছে না। তো আপনি চাচ্ছেন কি এই ইমেজের পরিবর্তে অন্য কোনো একটা কি টেক্সট দেখাতে আপাতত, সেক্ষেত্রে অল্টারনেটিভ কি আমরা এই যে ALT যেটা আছে অ্যাট্রিবিউট এটা ইউজ করি। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন এগুলো আপনার, এগুলোতে একই জিনিস বলতেছে, এটা হচ্ছে কি একটা পুরোটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই যে দেখেন এখানে মার্ক করা আছে SRC, পুরোটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট,
ওএলটি এটা কি আরেকটা অ্যাট্রিবিউট। আমরা দেখলাম কি একটা এলিমেন্টের ভিতরে একাধিক কি অ্যাট্রিবিউট ইউজ করা যায়। ইউজ করার সিস্টেম কি দুইটার মাঝখানে কি একটা সেপারেট স্পেস। আচ্ছা, ইমেজ ট্যাগ নেওয়ার জন্য ট্যাগের নাম কি আই অ্যাম জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোনো একটা সিঙ্গেল ট্যাগ, যেহেতু আমাদের এটা কি কোনো ইন্ডিং ট্যাগ নেই, এর মাঝখানে এসে আমরা কি একটা স্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে ইন্ডিং সিঙ্গেল ট্যাগের সবসময় চেষ্টা করবেন ইন্ডিং পার্টের সামনে কি একটা স্ল্যাশ দিয়ে দিতে, না থাকলেও দিয়ে দিবেন, আমি বললাম আর কি। হ্যাঁ, এখন ইন্ডিং ট্যাগ, এই যে সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে এগুলোর শেষে সবসময় কি একটা স্ল্যাশ ইউজ করে দিতে। এখন এর ভিতরে আমাদের কি কি ইমেজ ট্যাগে যদি দিতে যায় দুইটা কি কি ইউজ করতে হয়, দুটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম কি এস আর সি। এস আর সি ইকুয়াল, এরপরে আমি কি কোটেশন দিয়ে রাখলাম, আরেকটা অ্যাট্রিবিউট লাগবে আমাদের কি এ এল টি। মাস্ট এই দুইটা অ্যাট্রিবিউট কি ইউজ করতেই হবে। ইমেজ ট্যাগ আপনি যখনই ইউজ করবেন অবশ্যই অবশ্যই কি দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, একটা হচ্ছে কি এসআরসি আর একটা হচ্ছে কি এলটি। এখন এই এসআরসির মধ্যে এখন যদি আমরা এটাকে সেভ করি, আউটপুটে যদি যাই রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে একটা কি স্পেস চলে আসছে, বাট কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা একটা ইমেজ ট্যাগ লিখছি, বাট এখানে কোনো ইমেজ, কোন ইমেজটা আমরা দেখাতে যাচ্ছি এটা কি বলে দেয়নি। বলে দিয়েছি কোনো কিছু যে না এই ইমেজটা, ওকে। তো এই কারণে আমার কোনো ইমেজ কি এখানে দেখতে পাচ্ছি না। এখন আপনি কোন ইমেজটা দেখাতে যাচ্ছেন ওই ইমেজটাকে বলে পাথ হিসেবে বলে দিতে হবে কি এসআরসির ভিতরে। তাহলে এখানে আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে কি পাথ। আপনাকে কোথায় আছে এটা বলে দিতে হবে। আচ্ছা, চলেন তাহলে আগে পাথটা বুঝে আসি, তারপরে ইমেজটা দেখব। আচ্ছা, এটা এখানে বলতেছে কি লিঙ্ক পাথ। আচ্ছা, পাথ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে কি অ্যাবসলিউট পাথ আর একটা হচ্ছে কি রিলেটিভ পাথ। আচ্ছা, অ্যাবসলিউট পাথ কোনটা? আপনি একটা ওয়েবসাইট থেকে সরাসরি কি একটা ইমেজের ইউআরএল এনে আপনি বসাই দিচ্ছেন, এটাকে বলতেছি কি অ্যাবসলিউট। এখানে আপনার কারোর সাথে কি কোনো রিলেটিভ করা নেই। আচ্ছা, আমরা যদি একটু আসি, ধরেন এখানে একটা কি, আচ্ছা এখানে একটা অন্য একটা ইমেজ দিই ধরেন। আচ্ছা, ধরেন এই যে ইমেজটা আছে, আমি কি করব, এটাকে জাস্ট কি ওপেন ইমেজ নিউ ট্যাব, এখানে ক্লিক করে এটা জাস্ট একটা কি অন্য একটা ট্যাবে ওপেন করে নিলাম। এখন উপরে দেখেন আমরা এই ইমেজটা যখন নিচ্ছি উপরে একটা ইউআরএল পাচ্ছি না। এখন এই ইউআরএলটাকে যদি আমি কপি করে সরাসরি এখানে বসাই দেই, এটা হচ্ছে কি একটা অ্যাবসলিউট পাথ, কারণ এটা আমরা কারোটার সাথে কি কোনোটা রিলেটেড না। সেভ করে দিলাম। এরপর যদি আমরা আউটপুটে এসে রিফ্রেশ দেই আমাদের ওয়েবসাইটে, দেখেন ইমেজটা এখানে চলে আসছে। তার মানে একটা হচ্ছে কি অ্যাবসলিউট পাথ দেখলাম, সেটা হচ্ছে কি সরাসরি কোনো একটা ইমেজের অন্য কোনো জায়গা থেকে আপনি ইউআরএল এনে কি সরাসরি বসাই দিচ্ছেন, সেটাকে হচ্ছে কি অ্যাবসলিউট পাথ একটা। এভাবে যদি বসাই দেন কাজ করতে, হ্যাঁ। আচ্ছা, এই পাথটা আমি একবার না, সরাসরি যখন আপনি কি কোনো কিছু লিংক অন্য জায়গা থেকে নিয়ে এসে বসাই দেন, এটা হচ্ছে কি একটা অ্যাবসলিউট পাথ। এরপরে আরেকটা অ্যাবসলিউট পাথ হচ্ছে কি কোনো একটা ড্রাইভে আপনার একটা কি ইমেজ আছে। ধরেন আমার এখানে ড্রাইভ আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে কি সি ড্রাইভ আর একটা হচ্ছে কি ডি ড্রাইভ। এখন আমি ডি ড্রাইভ থেকে যদি কোনো একটা ইমেজ, আচ্ছা আমি এখানে যাচ্ছি, উপরে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ? দেখা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি যে ড্রাইভে যাচ্ছি এখানে উপরে খেয়াল করলে দেখবেন যে একটা পাথ আমাকে দেখাচ্ছে আমি কোন ফোল্ডারে আছি, কোন ফাইলে আছি। দেখেন প্রথমে আছে কি দিস পিসি, এরপরে আছে কি নিউ ভলিউম ডি। এরপরে যদি আমি ডকুমেন্ট ফোল্ডারে যাই, দেখেন আমার এখানে দেখাচ্ছে কি দিস পিসি, এরপরে আছে কি ডি ড্রাইভ, এরপরে আছে কি ডকুমেন্ট ফোল্ডার। আমি যদি এই ইমেজটাকে ওপেন করি, আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে এই পাথটা কিভাবে আছে দেখেন তো। আমার আছে কি ডি ড্রাইভ, এরপরে আছে কি ডকুমেন্ট ফোল্ডার, ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে একটা কি ইমেজ আছে, আমি এই ইমেজটাকে কি এখানে দেখাতে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমি যদি এভাবে ইউজ করি সরাসরি এই পাথটাকে কপি করে, ধরেন আমি এখানে কি বসাই দিচ্ছি, ধরেন কন্ট্রোল সি, এখানে এসে বসা আরেকটা আমরা ইমেজ ট্যাগ নিচ্ছি, হ্যাঁ?
আচ্ছা, এখানে আছে যে ডি ড্রাইভ বসাই দিলাম, এরপরে আমার কি আছে ডকুমেন্ট ফোল্ডার। এই ডকুমেন্টাল ফোল্ডারের ভিতরে কি আছে, ইমেজ নামের একটা কি ধরেন একটা নামে আছে, নাম কি, নামটা আমরা কপি করে নেই। ধরেন এই ইমেজটা আমি দেখাতে যাচ্ছি, আপাতত কপি করলাম। ওকে, এটা এতটুকু আমরা সেভ করি, এরপরে যদি আউটপুটে এসে রিফ্রেশ করি। আচ্ছা, এখানে দেখেন ইমেজটা কিন্তু আসতেছে, হ্যাঁ। তার মানে এইভাবে পাথ বলে দিলেও আমাদের কি ইমেজটা এখানে আসতেছে। এখন এখানে কথা হচ্ছে যে আমরা এই ধরনের পাথ ইউজ করব না, অ্যাবসলিউট পাথ ইউজ করব না। কেন ইউজ করব না, এটা আগে একটু ভালো মতন বুঝি। এই যে ড্রাইভের, আমার ড্রাইভে ডি ড্রাইভে ডকুমেন্ট ফোল্ডার আছে, এর ভিতরে কি এই নামের একটা ইমেজ আছে। এখন আমি এই ফাইলটা, কোডগুলাকে ধরেন আপনি আপনার সাথে কি শেয়ার করলাম, আপনি এই কোডটা কি আপনার পিসিতে ওপেন করলেন। এখন এই আপনার ডি ড্রাইভের ডকুমেন্ট ফোল্ডারে কি এই ফটোটা আছে, আপনার এখানে থাকবে। তাহলে এই ইমেজটা কি আমরা আউটপুটে দেখতে পারবো না। তাহলে কখনোই এখানে কি সরাসরি এই যে ডি ড্রাইভের যে পাথটা আছে, এইভাবে কি সরাসরি অ্যাবসলিউট পাথ আমরা কি কখনোই ইউজ করব না। কেন ইউজ করব না, কারণ আমি যদি কারোর সাথে এই কোডটা শেয়ার করি, বা আমি ধরেন একটা সার্ভারে কি এটা এই কোডটাকে ডিপ্লয় করলাম, এখন ওই সার্ভারের কি কোনো ডি ড্রাইভ আছে, তাহলে ওই ইমেজটা কি পাবে না। তাহলে সরাসরি যদি আপনি ইউজ করতে চান, তাহলে অ্যাবসলিউট কি লিংক ইউজ করতে পারেন। আর হচ্ছে কি পাতের দিক থেকে আপনি কি রিলেটিভ পাথটা কি ইউজ করতে পারবো আমরা, হ্যাঁ। এই যে দেখেন এখানে দুইটা জিনিস ক্রস চিহ্ন দেওয়া আছে, একটা আছে কি রিলেটেড লিংক, আর এই যে অ্যাবসলিউট লিংক। এই অ্যাবসলিউট লিংক কি আমরা সরাসরি যদি ইউজ করতে হয়, কোনো একটা ওয়েবসাইট আপনার কি সার্ভারে আছে, ওটা কি সরাসরি লিংক আপনি দিতে পারবেন এক। কিন্তু অ্যাবসলিউট পাথ কি কখনোই ইউজ করব না আমরা। জাস্ট বোঝার জন্য দেখে নিলাম আমরা একবার, এটা আজকে থেকে ভুলে যান। ওকে, তাহলে দুইটা জিনিস অ্যাবসলিউট পাথ কি কি হয় আমরা বুঝলাম। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, অ্যাবসলিউট লিংক আমরা ইউজ করব, বাট কি কখনোই অ্যাবসলিউট পাথ ইউজ করব না। এখন আছে রিলেটেড পাথ। রিলেটেড পাথটা আমরা কিভাবে ইউজ করব, রিলেটেড বলতে কি বোঝে, সম্পর্কিত। তার মানে একটার সাথে কি আপনি রিলেটেড ধরে আপনি কি আরেকটাকে ওর সাথে কি সম্পর্ক করে দিবেন, এটা হচ্ছে কি রিলেটেড পাথ। আচ্ছা, রিলেটেড পাথ হচ্ছে এরকম, আমরা এখানে যদি আসি, রিলেটেড আবার কি কোনো লিংক হয় না, রিলেটেড আবার কি কোনো লিংক হয় না। তাহলে একটা আছে কি অ্যাবসলিউট লিংক, আর আমরা ইউজ করব কি রিলেটেড পাথ। রিলেটেড পাথটা কি রকম, আচ্ছা আমার একটা ইমেজ আছে, আমি এই ইমেজটা, আমার যে ফোল্ডার আছে, আজকে যে ফোল্ডারটা আমরা তৈরি করছি, এই ফোল্ডারের ভিতরে কি একটা ইমেজ আমরা সেভ করে নেব। ধরেন আমরা একটা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, আহ, কোনটা নেব বলেন। ওকে, ইমেজ কিভাবে সেভ করে আপনাদের জানা আছে, ডাউনলোড করে কিভাবে। আচ্ছা দেখাই দিচ্ছি, দেখেন গুগলে এইভাবে সার্চ দেওয়ার পরে ইমেজে যাবেন। ইমেজ থেকে আপনি যদি যে ইমেজটা নিতে যাচ্ছেন, ডাউনলোড করতে যাচ্ছেন, ওই ইমেজের উপরে কি রাইট ক্লিক করবেন, ইমেজের উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখতে পারবেন কি সেভ ইমেজ অ্যাজ নামের একটা কি অপশন আছে, সেভ ইমেজ অ্যাজ। এখানে আপনি কি ক্লিক করে দেবেন। এরপরে এখন এই যে ইমেজটা আপনি কোথায় সেভ করবেন, ওই ফোল্ডারের নাম কি বলে দিতে, দেখাই দিতে হবে আপনি কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন। আমরা সেভ করতে যাচ্ছি কোথায়, ডি ড্রাইভের ভিতরে। এটাকে একটু বড় করে দেই। আচ্ছা, আমরা সেভ করতে যাচ্ছি ডি ড্রাইভের ভিতরে, আমাদের আছে কি ফোল্ডার, এই যে অ্যাসেট প্রজেক্ট। অ্যাসেট প্রজেক্টের ভিতরে আজকে একটা ফোল্ডার তৈরি করছি কি ল্যাব 3। আমি যাচ্ছি এই ফোল্ডারের ভিতরে ইমেজটাকে সেভ করে, তাহলে আমি এই ফোল্ডারের ভিতরে আসবো। আসার পরে এখানে হচ্ছে কি সেভ বাটনে ক্লিক করে দেবো। তাহলেই দেখেন এটা আমার কি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওই ফোল্ডারে যাই, ডি ড্রাইভ, আমাদের আছে কি অ্যাসেট প্রজেক্ট, এরপরে আছে ল্যাব 3। এখানে যদি আসি, দেখেন এই যে ডাউনলোড ডট জেপিজি নামের একটা কি আমি ইমেজ এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা একটা ইমেজ সেভ করে নিলাম, ধরেন এখানে কি আমরা আরেকটা ইমেজ দিচ্ছি। এখন রিলেটিভ পাথটা কি রকম, রিলেটিভ পাথটা হচ্ছে এরকম, আপনি একটাকে রিলেটিভ ধরবেন। রিলেটিভ কোনটাকে ধরবেন, আপনি কোড যেটাতে করতেছেন একটা মেইন ফাইল ধরতে হবে আপনাকে। এই জিনিসটা খুব একটু আপনাদের হয়তো প্রথমে একটু ইয়ে লাগবে,
তবে একবার দেখেন, আমি প্র্যাকটিস করতে দেবো, না পারলে কি আরো একবার দেখাই দেবো। হ্যাঁ, একটু ভালো মতন বোঝার ট্রাই করেন, খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, রিলেটিভ হচ্ছে যে আমরা যে এইচটিএমএল ফাইলটা তৈরি করছি না, index.html, এটাই হচ্ছে আমাদের কি বেস ফাইল। বেস বলতে বোঝাচ্ছি মেইন ফাইল, তাই না? এইচটিএমএল ফাইলটাই হচ্ছে কি আমাদের মেইন ফাইল। আরো একটা ভাবে মনে রাখেন, আপনি যে ফাইলের ভিতরে কোড করতেছেন, যে ফাইলের ভিতরে আপনি কি লিখতেছেন, সহজভাবে এটা মনে রাখেন, আপনি যে ফাইলের মধ্যে কোড লিখতেছেন এটাই হচ্ছে আপনার কি মেইন ফাইল। এটা মুখস্থ করে নেন একটু। ধরে এই ফাইলকে ধরে আপনাকে কি রিলেটিভ বা ওটা ইমেজটার রিলেটিভ কি বলে দিতে হবে, এটা কোথায় আছে। আচ্ছা, আমরা ধরলাম যে কোড করতেছি কোথায়, index.html, এই ফাইলটা কোথায় আছে, আমাদের এই ফোল্ডারের এখানে আছে index.html। এখন এটা হচ্ছে আমাদের কি বেস ফাইল বা মেইন ফাইল। এই মেইন ফাইলের পাশে যতগুলা ফাইল বা ফোল্ডার থাকবে সবগুলাকেই কি আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। কি বললাম, আপনার মেইন ফাইল অর্থাৎ আপনি যে ফাইলে কোড করতেছেন ওই ফাইলের পাশে যদি কোনো ফাইল থাকে, ফোল্ডার থাকে, কোনো ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, আপনি সরাসরি ওগুলাকে কি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করতে পারবেন বলতে এই নামগুলো আপনি কি সরাসরি এই এসআরসির ভিতরে কি লিখে দিতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আবার বলতেছি, ভালো করে বোঝেন। আমরা যে ফাইলে কোড করতেছি এটা হচ্ছে আমাদের কি মেইন ফাইল। আর এই মেইন ফাইলের পাশে যেখানে আছে, এই মেইন ফাইলের পাশে যত ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, ইমেজ থাকুক, ভিডিও থাকুক, অডিও থাকুক, এই নামগুলো আমরা সরাসরি কি এখানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখন যদি আসি, আমাদের একটা ইমেজ আছে এখানে, ইন্ডেক্স ফাইলের পাশে কি একটা ইমেজ আছে। ইমেজের নাম কি ডাউনলোড ডট জেপিজি, যেটাই থাকুক সব সময় একটা কাজ করবেন, এগুলো কখনো কি হাতে লিখতে যাবেন না। হাতে লিখতে গেলে টাইপিং মিস্টেক হবে, ভুল হবে, ইমেজগুলো কি পাবেন না। সব সময় আপনার চেষ্টা করবেন এখানে রিনেম করে নেওয়ার জন্য। রিনেম, রাইট ক্লিক করবেন, আপনাদের যদি এখানে দেখবেন যে একটা রিনেম নামের অপশন দেখা যাবে, উইন্ডোজ 10 যারা ইউজ করতেছে নিচের দিকে দেখবেন রিনেম নামের একটা কি অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ 11 ইউজ করতেছেন উপরে দেখবেন এই যে রিনেম নামের একটা কি লেখা আছে উপরে। এখানে দুইটা একটু ডিফারেন্স আছে, যারা উইন্ডোজ 10 ইউজ করেন এখানেই দেখতে পারবেন, এই যে এখানেই রিনেম অপশনটা পেয়ে যাবেন। আর যারা 11 আছেন এই যে উপরে পাবেন। রিনেমে ক্লিক করলাম, তাহলে এই পুরোটাকে কি কপি করে নেন, কন্ট্রোল সি সিলেক্ট করে কপি করেন। এরপরে এই নামটা সরাসরি এসে কি এই ইমেজ ফোল্ডারের মধ্যে বসাই দিলাম। সবসময় কপি করলে হবে কি কোনো ভুল হওয়ার চান্স নেই, ওখানে যেরকম আছে সেম ভাবে কি আমি এখানে লিখতে পারতেছি। আর যখনই হাতে লিখতে যাবেন এগুলো মিস্টেক হবে। তো সেভ করি, এখন যদি আমরা আউটপুটে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখেন এই ইমেজটাও কি আমাদের এখানে চলে আসছে। এটাকেই বলতেছে কি রিলেটেড পাথ। রিলেটেড পাথ, আমরা কোনটাকে রিলেটেড ধরলাম, আমাদের এইচটিএমএল ফাইলটাকে কি মেইন ফাইল ধরে এটার সাথে কি রিলেটিভ করে দিলাম যে এখানে আছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ফাইলে কোড করতেছেন সেটাই হবে কি আপনার মেইন ফাইল। এর আশেপাশে যতগুলো ফাইল বা ফোল্ডার থাকবে সবগুলোকে কি আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এখন যদি আরো একটা ইমেজ থাকে এখানে, ধরেন আমরা আরো একটা ইমেজ সেভ করলাম, রাইট ক্লিক করি, এরপরে আছে কি সেভ ইমেজ অ্যাজ, এরপরে আমাদের ডি ড্রাইভে যে ফোল্ডার আছে অ্যাসেট প্রজেক্ট, এরপর ল্যাব 3 এখানে এসে কি সেভ করে নিলাম। ওকে, এখন যদি এখানে যাই, তাহলে এখানে দেখেন কি ডাউনলোডেড ওয়ান নামে কি আরো একটা ইমেজ চলে আসছে। এখন এটাকে যদি আমি দেখাতে চাই, এটার নামটাকে কি পুরোটাকে কপি করব, এরপরে আছে কি এইচটিএমএল ফাইলে এসে পেস্ট করে দেব। আপনি হাতে যদি এটা লিখে দিতে হবে যেভাবে আছে সেম ভাবেই কি এখানে এসআরসি এর ভিতরে দিতে দিতে হবে। আমি আসতেছি, সেম সেম ভাবেই কি এখানে লিখে দিতে হবে। কোনো একটা যদি ক্যাপিটাল লেটারে থাকে বা স্মল লেটারে থাকে, আপনি যদি চেঞ্জ করে দেন ওই ইমেজটা এখানে পাবে না। ওকে, এখন যদি আমরা এখানে এসে আরেকবার রিফ্রেশ করি, তাহলে দেখেন ইমেজটা কি আমাদের চেঞ্জ হয়ে গেছে। আর হাতে লিখলে প্রবলেমটা হবে কি, ধরেন এখানে একটা ডি আছে, আপনি এটাকে ক্যাপিটাল লেটারে দিলেন,
ওখানে আছে স্মল লেটারে, এখানে দিচ্ছেন আপনি কি ক্যাপিটাল লেটারে। সেভ করেন। এখন যদি আমরা এখানে যাই, তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু আর পাবো না এখানে। সেভ করি নাই ফাইলটা, ডাউনলোড ডট জেপিজি সেভ। আচ্ছা, দেখাচ্ছে কেন? আচ্ছা, দেখেন ডি বলতে আমি এখানে ভুল করে দিচ্ছি, একটা ডি দেইনি। তার মানে কি ওই ইমেজটা আর এখানে পাবে না কোনো আচ্ছা, এখন আসেন, এটা আমরা বুঝলাম যে একটা ফাইলের ভিতরে এই আমরা যেটাতে কোড করতেছি এটার পাশে যদি কোনো ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, সরাসরি নামগুলো দিলে কি আমাদের ইমেজগুলো আমরা কি দেখতে পাচ্ছি। এখন ধরেন এরকম আছে, একটা ফোল্ডার আছে, এই HTML ফাইলের পাশে এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে কি ইমেজ। এই ইমেজ ফোল্ডারের ভিতরে আপনার একটা ইমেজ আছে, সেটা হচ্ছে কি ডাউনলোড ডট জেপিজি। এখন হচ্ছে যে এতক্ষণ আমরা দেখলাম, বলছিলাম কি আমাদের ইমেজ ফোল্ডারে HTML ফাইলের পাশে যদি কোনো ইমেজ থাকে, সরাসরি আমরা কি ওটার নাম দিলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এখন এরকম আছে যে না, আমার ইমেজটা আছে কোথায়, HTML ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম কি ইমেজ। ইমেজ ফোল্ডারের নাম হচ্ছে কি ইমেজ। এখন এই ইমেজ ফোল্ডারের ভিতরে কি আরেকটা ইমেজ আছে, ওটা আমি দেখাতে যাচ্ছি। ইমেজটা তো সবগুলো ইমেজ তো এখানেই থাকবে না, কারণ এভাবে যদি আপনি ইমেজ রাখেন একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে মিনিমাম আপনাদের 200-300 ইমেজ থাকতেও পারে, 100-150 বা 50-60 ইমেজ থাকতে পারে। এখানে যদি এভাবে রাখেন, এগুলা কাজ হচ্ছে কি এলোমেলো হয়ে যাবে, আপনি কোনটা কোন ফাইল আপনি খুঁজেই পাবেন না। তো সবসময় এগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কি করি, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা এভাবে কি ফোল্ডার করে রাখি। ইমেজের জন্য একটা ফোল্ডার, ভিডিওর জন্য একটা ফোল্ডার, অডিওর জন্য কি আলাদা একটা ফোল্ডার। তো আমরা এই ফোল্ডার গুলাকে আলাদা করে রাখি, বা পাথ যখন বলে দেই, আমরা যেখানে কোড করি ওটাকে রিলেটিভ ধরে কি বলে দেই। ওকে, এখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে কি এইচটিএমএল ফাইলে আমি কোড করতেছি, এর পাশে আছে কি ফোল্ডার। তাহলে একটু আগে কি বলছিলাম, এইচটিএমএল এর ফাইলের পাশে কোনো ফাইল বা ফোল্ডার বা ভিডিও অডিও যাই থাকুক, এগুলোকে আপনি কি সরাসরি নাম লিখতে পারবেন, তাই না? তাহলে এখন যদি এইচটিএমএল ফাইলে আছে কি ফোল্ডার, তাহলে আপনি সরাসরি কি আগে ফোল্ডারের নামটা লিখবো। ওকে, আমি আরেকটা ইমেজ ট্যাগ নিচ্ছি। এসআরসির ভেতরে ধরেন আমরা এখন চাচ্ছি কি এইচটিএমএল ফাইলে আমি কোড করতেছি, এটা হচ্ছে আমার মেইন ফাইল। ইমেজটা আছে কোথায়, এর পাশে আছে কি একটা ইমেজ নামের কি ফোল্ডার আছে। তো এর পাশে যদি ইমেজ নামের ফোল্ডার থাকে, তাহলে আমি কি সরাসরি এটাকে নাম কি আমি বলছিলাম একটু আগে, ফাইলের পাশে যদি কোনো কিছু থাকে, ফাইল ফোল্ডার সবগুলো কি সরাসরি নাম লিখতে পারবেন। তাহলে আমরা এখানে ফার্স্টে আছে কি, যেহেতু আগে কি ফোল্ডার আছে, তাহলে এখানে আপনাকে আগে কি সেইভাবে কি এখানে একটা ফোল্ডারের নামটা লিখতে হবে। ফোল্ডারের নাম কি ইমেজ। এখন এর ভিতরে কি আমি একটা ইমেজ দেখাতে যাচ্ছি, তাহলে এখানে আমাকে দিতে হবে কি একটা স্ল্যাশ। প্রত্যেকটা ফাইলে ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আপনাকে দেখেন কি স্ল্যাশ দিতে হয়। আপনি যদি উপরে খেয়াল করেন, এই যে দেখেন প্রত্যেকটা আছে কি ডি ড্রাইভ অ্যাসেট, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে দেখা যাচ্ছে দেখেন অ্যাসেট অ্যাসেট প্রজেক্টের পরে একটা কি ব্যাক স্ল্যাশ দেওয়া আছে। এরপরে আছে কি ডির পরে একটা দেখেন ব্যাক স্ল্যাশ দেওয়া আছে। তো আপনি কোনো একটা ফোল্ডারের ভিতরে যখন যাবেন, আপনাকে কি আগে স্ল্যাশ দিতে হবে। তাহলে ফোল্ডারের নাম, এরপরে কি আছে স্ল্যাশ। এখন আপনি আছেন কোথায়, আপনার ফোল্ডারে ইমেজ ফোল্ডারের ভিতরে আপনি চলে আসেন। তাহলে আমরা কি করলাম, এইচটিএমএল থেকে ইমেজ ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ যখনই দিলাম, তার মানে আমি এখন আছি কোথায়, এই ইমেজ ফোল্ডারের ভিতরে। এখন এর ভিতরে যত ফাইল বা ফোল্ডার থাকবে, সবগুলোকে আপনি চাইলে কি সরাসরি নাম ইউজ করতে পারবেন। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আমি ফার্স্টে কি করলাম দেখেন, এইচটিএমএল এর মধ্যে আমি কোড করতেছি, এইচটিএমএল থেকে বলে দিলাম কি ইমেজ ফোল্ডারে যাও। ইমেজ ফোল্ডারে যখন আমি গেলাম, তাহলে কি আমি এর ভিতরে আছি। এখন এর ভিতরে যত ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, এগুলোরও চাইলে আমি কি সরাসরি নাম ইউজ করতে পারবো। তাহলে এখানে ইমেজের নামটা কি, যে নামটা আছে এটাকে আমি জাস্ট কি কপি করে কন্ট্রোল সি দিলাম। ওকে, এখন এসে এটার মধ্যে কি পেস্ট করে দিচ্ছি। যদি একটা
এইচটিএমএল ফাইলে আছে, পাশে আছে কি আমাদের ইমেজ ফোল্ডার, এরপরে আছে কি ইমেজ ফোল্ডারের ভিতরে আছে কি এই ইমেজটা। তো এইভাবেই আমাদের কি এটাকে বলতেছি রিলেটিভ, একটার সাথে কি আরেকটাকে আমরা রিলেটিভ ধরে আগাচ্ছি। কন্ট্রোল এস সেভ করি। এখন যদি আউটপুটে যাই, রিফ্রেশ করি, দেখেন আমাদের কি এই ইমেজটাও কি চলে আসছে। এতটুকু অংশ বুঝতে পারছেন আমি যতটুকু আমরা ইমেজ কিভাবে নিতে হয়, পাথটা আমরা এখানে খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি, যদি পাথ না বোঝেন নেক্সট টাইমে কাজ করা অনেক প্যারা খাবেন তাহলে। আচ্ছা, পাথের আমি মেন কনসেপ্টটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সহজ। পাথের সিস্টেমটা হচ্ছে আপনি যেখানে কোড করতেছেন, এই কথা বন্ধ করেন। আচ্ছা, আপনি যেখানে কোড করতেছেন সেই ফাইলটা হচ্ছে কি আপনার মেইন ফাইল। ওটার পাশে যদি কোনো ফাইল ফোল্ডার থাকে সরাসরি কি নাম ইউজ করবে। আর যদি কোনো ফাইল ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে কোনো ফাইল বা ইমেজ থাকে বা কোনো অন্য কোনো ফাইল থাকে, তাহলে আগে কি এই যে পাশে যেহেতু আর ফোল্ডার আছে, ফোল্ডারের নাম দিতে হবে, তারপরে হচ্ছে কি ইমেজের নাম দিতে হবে। আচ্ছা, এখানে যদি দেখেন আমরা কি করছি, একটা হচ্ছে কি এই ডাউনলোড ওয়ান যেটা আছে এটা দেখেন কোথায় আছে, এইচটিএমএল এর পাশেই। তো আমরা এখানে আর কোনো ইয়ে করি নাই, শুধু কি নামটাকে পেস্ট করে বসাই দিছি। আবার এখানে আরেকটা খেয়াল করেন, এই যে ডাউনলোড ডট শুধু ডাউনলোড, এটা হচ্ছে কি ওয়ান। আরেকটা ইমেজ আছে কোথায়, ডাউনলোড ডট জেপিইজি, এটা আছে কোথায় ইমেজ ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। এভাবে যদি আমি দেখাতে চাই তাহলে কি, যেহেতু আমি কোড করতেছি ইন্ডেক্স ফাইলে, এর পাশে যেহেতু কি ফোল্ডার আছে, আগে আগে হবে কি ফোল্ডারের নাম, তারপরে হচ্ছে কি ইমেজের নাম। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এতটুকু যদি বুঝতে পারেন নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য আরো সুবিধা হবে। আর যদি বুঝতে না পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে এখনই করে নেন। এই পাতের এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা, বুঝছেন? ওকে, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতেছি, হ্যাঁ, আরেকটা অন্য নামে ইমেজ। এখানে ধরেন আছে কি ইমেজ টু নামের আরেকটা ফোল্ডার আছে। এখন আমি চাচ্ছি এই ইমেজ, এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল, আমি কোড করতেছি কোথায় ইন্ডেক্স ফাইলে। এই ইমেজ টুর ভিতরে আমি একটা কি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, ওটাই নিয়ে আসি না, এখানে ভিতরে যেটা আছে কপি, ইমেজ টু এর ভিতরে কি পেস্ট করে দিচ্ছি। এটার নামটাও আমি কি সে একটু রিনেম করে নিচ্ছি, রিনেম ডাউনলোড, জাস্ট এতটুকু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখন দেখেন আরেকটা আমাদের কোড করতেছি কোথায় ইন্ডেক্স ফাইলে, এর পাশে আছে কি ইমেজ টু নামের একটা ফোল্ডার, এর ভিতরে একটা ইমেজ আমি রাখছি। আমি ওই ইমেজটাকে কি এইচটিএমএল এ দেখাতে যাচ্ছি। তাহলে কিভাবে করব, ফার্স্টে হবে কি আমার ইমেজ ট্যাগ নেব, এরপরে আছে এসআরসির ভিতরে কি করবেন, যেহেতু ইন্ডেক্স ফাইলের পাশে আছে কি ফোল্ডার, তাহলে আগে দিতে হবে কি ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম আমরা কি দিছি ইমেজ টু, তাই তো? এরপরে আছে কি স্ল্যাশ। এখন এই স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এর ভিতরে কি আছে, ডাউনলোড টু নামের একটা কি ইমেজ আছে, আমি এটা দেখাতে যাচ্ছি। তাহলে এটার নাম এটা সরাসরি এখন দিতে পারবে, ডাউনলোড টু। যদি ইন্ডেক্স ফাইলের পাশে যদি ইমেজ থাকে, ফাইলটাকে সরাসরি নাম, যদি ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কি আগে ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ দিয়ে কি ফাইলের বা ইমেজের নাম। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, ইমেজের নাম সবসময় রিনেম করে নিব আমরা, রিনেম করে আমাদের মতন করে একটা করে নাম দেব। আচ্ছা, এতটুকু বুঝতে পারেন না এমন কেউ আছেন? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলেন একটু পরের টপিকে আমরা যাই। আচ্ছা, এখন আছেন লিঙ্ক ট্যাগ। আচ্ছা, লিঙ্ক ট্যাগটা কি, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি যাই দেখবেন যে অনেকগুলা কি লিঙ্ক করানো থাকে, একটার সাথে কি আরেকটা লিঙ্ক করানো থাকে। যদি আমরা এখান থেকে W3 স্কুলে যাচ্ছি, আচ্ছা দেখেন এখানে অনেকগুলা কি এই যে এক একটা আছে HTML CSS ন্যাব আছে বা লিঙ্ক আছে। আমি যদি HTML এ ক্লিক করি তাহলে দেখেন একটা কি পেজ লোড হচ্ছে, HTML এর কন্টেন্ট গুলো কি লোড হচ্ছে। আবার ধরেন জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখেন জাভাস্ক্রিপ্টের কি পেজটা লোড হচ্ছে। তো এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে, এটাকে বলা হয় কি লিঙ্ক। আপনি একটা এটা এগুলোকে বলা হয় কি লিঙ্ক।
ক্লিক করতেছেন দেখেন আরেকটা জায়গায় যাচ্ছে, এই যে ক্লিক করতেছেন আপনি আরেকটা জায়গায় যাচ্ছে, এগুলো হচ্ছে লিঙ্ক। এই যে দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা করে কি লিঙ্ক। আচ্ছা এখন এই লিঙ্ক গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? লিঙ্ক তৈরি করার জন্য এইচটিএমএল এর যেটা আছে সেটাকে বলে কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ বা এ ট্যাগ, সে যেটা বলুক সবগুলাই একই। এটা হচ্ছে কি এ ট্যাগ। এ ট্যাগ এইচটিএমএল ট্যাগের নাম হচ্ছে কি এ ট্যাগ। এটাকে আমরা বলি অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। এটা লেখা এটা এটা হচ্ছে কি শুরু শেষ থাকবে, এর মাঝখানে কি আপনি যে কোনো টেক্সট দিতে পারেন। যেমন এখানে আছে এখানে আমাদের আছে কি এইচটিএমএল, সিএসএস, এরপরে আছে কি এই যে যেমন জাভাস্ক্রিপ্ট, এই যে টেক্সট গুলো আছে এগুলো থাকবে কোথায় মাঝখানে, এই যে টেক্সটের মাঝখানে আওয়ার হোম পেজ। আচ্ছা এর ভিতরে এক লিঙ্ক যখন করাবেন তখন হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি এইচআর ইএফ। এর ভিতরে আপনাকে পাথটা বলে, লিঙ্কটা বলে দিতে হয় আপনি কার সাথে কোথায় লিঙ্ক করতে যাচ্ছেন। আমরা যদি একটু আসি, ধরেন এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। আচ্ছা বিআর একটা দিয়ে নেই, ব্রেক ট্যাগ। আচ্ছা এ ট্যাগ, এ ট্যাগের ভিতরে কি কি থাকে? ফার্স্টে আছে কি ধরেন আমি এখানে লিখছি গুগল। আচ্ছা গুগল লিখলাম, এখন এই যে গুগল লিখলাম, গুগলে ক্লিক করলে আমরা যাচ্ছি কি গুগলে যখনই কেউ ক্লিক করবে তখন গুগলে যে ওয়েবসাইট আছে ওখানে কি চলে যাবে। এই যে লিঙ্কটা বসে কোথায়? এইচআরইএফ নামে যে অ্যাট্রিবিউটটা আছে এর ভিতরে, https এরপরে কি ক্লোন //google.com। এখানে যদি আমরা লিখে দেই কি এই গুগলের লিঙ্কটা আমরা কি বলে দিলাম https://google.com। সেভ করেন। আউটপুটে এসে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে একটা কি গুগল টেক্সট চলে আসছে এবং এটার নিচে মাউস যখন নিচে দেখেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে মাউসটা, এটা একটা কি লিঙ্ক। এখন যদি আমি এখানে ক্লিক করি সাথে সাথে দেখবেন কি আমার গুগলের যে ওয়েবসাইট আছে এখানে আমি কি চলে আসতেছি। আবার এইভাবে যদি ধরেন আমি এখন চাচ্ছি কি ফেসবুকেরটা কানেক্ট করতে, আবার অ্যাঙ্কর ট্যাগ নেন, এইচআরইএফ এর মধ্যে হবে কি গুগলের পরিবর্তে এখানে আমরা বলে দিলাম কি এটা আছে ফেসবুক। আউটপুটে এসে রিফ্রেশ করি, ব্যাক এখান থেকে রিফ্রেশ, দেখেন গুগল এবং কি ফেসবুক দুইটাই দেখা যাচ্ছে। এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি তাহলে আমাদের কি ফেসবুকে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে লিঙ্ক ট্যাগ। আপনি যে কোনো একটার সাথে কি আরেকটাকে যখন লিঙ্ক করাবেন তখন ইউজ করবেন কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট কি ইউজ হয় সেটা হচ্ছে কি এইচআর ইএফ, হাইপার রেফারেন্স। হ্যাঁ সেটাকে বলি আমরা কি হাইপার রেফারেন্স। মূলত এই যে ওয়েবসাইটে যে লিঙ্ক গুলো দেখেন একটার সাথে আরেকটা কানেক্ট করা। আমরা যদি আরেকটা ওয়েবসাইটে ধরেন সাইট, আপনারা সাইট থেকে কোর্স করতেছেন সাইটের ওয়েবসাইটে আসেন। আচ্ছা এই যে দেখেন না উপরে ন্যাপবার গুলো দেখতেছেন না, এই যে একটা করে ক্লিক করার সাথে সাথে দেখেন কি একটা জায়গায় চলে যাচ্ছে আরেকটা পেজ লোড হচ্ছে। প্রত্যেকটা হচ্ছে এগুলো এক একটা করে কি লিঙ্ক। আচ্ছা এখন শুধু লিংকের মধ্যে কি আপনি এই যে টেক্সট লিখে দিতে পারবেন না, আপনি চাইলে যে কোনো একটা ইমেজকেও কি লিংক বানাতে পারেন। ধরেন আমরা এই যে ইমেজটা আছে না, ইমেজটা একটা আছে, আমি চাচ্ছি যে ইমেজের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে ধরেন একটা কি ইউটিউবে চলে যাবে। তো চাইলে আপনার কি এটাও করা পসিবল। তাহলে এই যে পুরো যে ইমেজটা আছে এটার সামনে কি আপনি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন। আচ্ছা এখানে দিচ্ছি আমরা কি গুগলের পরে এখানে এটাকে কপি করছি কন্ট্রোল-সি, ওকে, গুগলের পরিবর্তে এখানে দিচ্ছি কি ইউটিউব। এই যে অ্যাঙ্কর ট্যাগে যে মাঝখানে যে কন্টেন্টটা আছে এটা আমরা কি টেক্সট না দিয়ে চাইলে একটা কি ইমেজও এভাবে বলে দিতে পারি। আচ্ছা, এখন কি আছে দেখেন আমি এই যে পুরো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজটাকে কি ঢোকাই দিছি। এখন যদি আমি ইমেজের উপরেও ক্লিক করি তাহলে কিন্তু এই যে এইচআরইএফ যে লিংক করানো আছে ওখানে কি চলে যাবে। সেভ করি, রিফ্রেশ করি এখানে, তাহলে দেখেন এখানে হচ্ছে যে ইমেজের উপরে এখন মাউস নেন দেখেন কার্সর কি চেঞ্জ হচ্ছে। এখন যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে ইউটিউবে চলে গেছে।
তার মানে আপনি কোনো একটা লিঙ্ক করাতে চাইলে এখানে ইউজ হবে কি অ্যাঙ্কর ট্যাগ। এখন শুধু লিঙ্ক না, আপনি চাইলে কি আপনাদের এই যে আমরা index.html তৈরি করছি না, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। একটা ওয়েবসাইটে কি নরমালি যদি দেখেন, একটা আছে কি হোম পেজ থাকে, তারপরে একটা কি অ্যাবাউট পেজ থাকে। যদি একটা পার্সোনাল পোর্টফোলিও দেখি, আচ্ছা এখানে দেখেন কয়েকটা আছে হোয়াট উই ডু, আমরা কি করি, এটা একটা পেজ। এরপরে দেখেন কি আছে হু উই সার্ভ, আমরা কি সার্ভ করতেছি এরকম একটা দিচ্ছে। তো এই ধরনের দেখেন এখানে ক্লিক করলে কি একটা পেজ লোড হচ্ছে, আবার এখানে যখন ক্লিক করতেছি কি আরেকটা পেজ লোড হচ্ছে। এগুলো আছে প্রত্যেকটা এক একটা করে কি লিঙ্ক, লিঙ্ক আর এক একটা করে কি আলাদা আলাদা পেজ। যেমন আমাদের এটা তৈরি করছি কি একটা পেজ, একটা আছে কি index.html বা ওটাকে আমরা বলি কি হোম পেজ। এখন যদি আপনি চান যে না আমাদের এইরকম কি আরো পেজ তৈরি করব, সেটাকে প্রত্যেকটার সাথে কি প্রত্যেকটা লিঙ্ক করাবো, তাহলে এই যে এভাবে এইচআরইএফ এর মধ্যে ওই লিঙ্ক গুলাকে বলে দিতে হয়। আচ্ছা ধরেন আমাদের একটা আছে এইখানে ফাইল তৈরি করছি, ইন্ডেক্স ফাইল আছে। আমরা এখানে কি আরো দুইটা ফাইল তৈরি করব, একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল আর দুইটা তৈরি করে নিচ্ছি। একটা হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট নিচ্ছি আমরা, about.html। এরপরে আরেকটা নিচ্ছি ধরেন নিউ contact.html। আচ্ছা এখন আমরা চাচ্ছি একটা নেভিগেশন বার তৈরি করতে। যখনই কি আমরা হোমের মধ্যে ক্লিক করব হোম পেজটা দেখাবে, আবার যখন কি অ্যাবাউট পেজে ক্লিক করব অ্যাবাউট পেজটা দেখাবে, আবার যখন কি কন্টাক্ট পেজে ক্লিক করব তখন কি কন্টাক্ট পেজটা দেখাবে। এই ধরনের যখন লিঙ্ক একটার সাথে কি আরেকটা লিঙ্ক করাতে যান তখনই হবে কি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন। আমরা যদি উপরে করে ফেলি এটা, ধরেন আচ্ছা প্রথমে এখানে দিচ্ছি কি হোম, অ্যাবাউট, কন্টাক্ট। আচ্ছা আমরা তিনটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখন আমরা চাচ্ছি কি যখনই হোম পেজে কেউ ক্লিক করবে তখন কি হোম পেজটা দেখাবে, আবার যখন কি অ্যাবাউটে ক্লিক করবে তখন কি অ্যাবাউট পেজটা দেখাবে, আবার যখন কি কন্টাক্টে ক্লিক করব তখন কি কন্টাক্ট পেজটা লোড হবে। আচ্ছা এই যে এইচআরএফ এর মধ্যে এতক্ষণ আমরা কি করছিলাম, সরাসরি কি এই ধরনের লিঙ্ক ইউজ করছি তাই না। এখন এই লিঙ্কের পরিবর্তে আপনি চাইলে আপনার যে এইচটিএমএল ফাইলগুলো আছে এগুলোকেও কি এখানে লিঙ্ক করাই দিতে পারবেন। তাহলে আমাদের ফাইলটা কোথায় আছে, আমি এখানে কোড করতেছি কোথায় index.html এ তাই না। আচ্ছা index.html এ যদি কোড করি এর পাশেই আছে কি about.html, তাহলে পাথটা যদি আমি বলে দেই তাহলে এখানে কি হবে, যেহেতু html এর পাশেই আছে সরাসরি কি এখানে আমি বলে দিতে পারবো index.html। প্রথমটা হোমের জন্য হবে কি index.html, তারপরে আছে কি অ্যাবাউট এর জন্য about.html, এরপরে আছে কি কন্টাক্ট এর জন্য contact.html। সেভ করি। এখন যদি আমরা আউটপুটে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন এই ধরনের কি উপরে একটা ইয়ে চলে আসছে, ন্যাপার চলে আসছে, হোম অ্যাবাউট এরপরে আছে কি কন্টাক্ট। এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন আমি কি অ্যাবাউটে চলে যাচ্ছে, বাট অ্যাবাউটে কোনো কিছু নাই বিধায় আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন যদি অ্যাবাউটটাকে আমরা একটু এডিট করি, কারণ অ্যাবাউট ফাইল দুইটাকে কি ওপেন করে নেই। আচ্ছা এটাকে দিচ্ছি কি অ্যাবাউট পেজ, আবার কন্টাক্ট পেজে যদি যাই কন্ট্রোল সি, এখানে বলে দিচ্ছি আমরা কি কন্টাক্ট পেজ। আচ্ছা
ওকে, রিফ্রেশ করেন। তাহলে দেখেন আছে কি ফার্স্টে আছে কি আমাদের এমনি ইন্ডেক্স পেজটা দেখাচ্ছে। এখন যদি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখেন কি অ্যাবাউটে চলে যাচ্ছে। আবার যদি এখান থেকে কি কন্টাক্টে ক্লিক করতেছি তাহলে দেখেন কি কন্টাক্ট পেজ চলছে। মাল্টিপল পেজের ওয়েবসাইটগুলো যখন দেখেন একটাতে ক্লিক করলে কি একটা পেজ লোড হচ্ছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরপরে থাকতে পারে কি পোর্টফোলিও, এই ধরনের অনেকগুলো অপশন থাকে না উপরে ন্যাপবার। এই ন্যাপবার গুলো মূলত একটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি এগুলো তৈরি করি। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি যে কোনো কিছু কি লিখতে পারেন। একটা ইমেজ কেউ লিঙ্ক করাই দিতে পারেন, টেক্সট কেউ করাতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস আমি করে দিছি, সেটা আপনাদের সুবিধার জন্য সবকিছু। এগুলা বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো আমরা এগুলো মূলত সিএসএস দিয়ে করি, এইচটিএমএল এও করা যায়। যেমন এখানে একটা এসআরসি আছে, আলট্রা আছে, চাইলে আপনি এখানে কি উইড হাইটও ইউজ করতে পারেন। উইড ধরেন আমি দিলাম 100 পিক্সেল, 100 একটু ছোট হয়ে যায়, ধরেন 300 পিক্সেল আমরা দিচ্ছি। এরপরে আছে কি হাইট। এই ধরনের অ্যাট্রিবিউট গুলো কি এখানে ইউজ করতে পারেন। রিফ্রেশ করেন। আচ্ছা, কোনটার মধ্যে দিলাম, ইমেজ। আচ্ছা, লিঙ্ক ট্যাগটা এতটুকু কি বুঝতে পারছেন? লিঙ্ক ট্যাগটা আমরা কেন ইউজ করি? কোনো একটা লিঙ্ক করানোর জন্য। একটা ওয়েবসাইটের সাথে কি আরেকটা একটা পেজের সাথে আরেকটা পেজকে লিঙ্ক করানোর জন্য। আরেকটা ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, ওখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি আমার অন্য আরেকটা ওয়েবসাইটে কি চলে যাবে। এই যে এই ধরনের লিঙ্কের কাজগুলো, এটা কাজ করে কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। অ্যাঙ্কর ট্যাগ বলতে পারেন অথবা কি লিঙ্ক ট্যাগ। একটু দেখে নেন। লিঙ্ক করে দিবেন এইভাবে, যখনই কি আমি হোমে ক্লিক করব তখনই কি আমার হোম পেজটা চলে আসবে, এবং কি যখনই কি অ্যাবাউটে বা ইমেজ পেজে ক্লিক করব তখন কি ইমেজ পেজে চলে যাবে। তাহলে এই যে লিঙ্ক দুইটার মধ্যেই থাকতে হবে, দুইটা পেজের মধ্যেই কি থাকতে হবে। এই যে ইন্ডেক্স পেজেও থাকবে, কন্ট্রোল সি এটা সবার উপরে রাখবে। এরপরে অ্যাবাউট পেজে যদি আসি, অ্যাবাউট আপনাদের হয়তো অ্যাবাউট না, ওটা হবে কি ইমেজ ডট এইচটিএমএল, তাই না? তো ওটার মধ্যেও কি এই লিঙ্ক দুটো সেম ভাবেই থাকবে। এখন যদি আমি যেখান থেকেই যাই না কেন, যেটার মধ্যে ক্লিক করি, দুইটার মধ্যে কি একটাতে ক্লিক করলে কি আরেকটাতে যেন যেতে পারি। আচ্ছা, এখানে হোমে যখন ক্লিক করব তখন কি হোম দেখাচ্ছে। এরপর যখন অ্যাবাউটে যাচ্ছি তখন কি অ্যাবাউটে দেখাচ্ছে। আবার যখন এখানে ক্লিক করতেছি হোমে আসতেছে। দুইটাই এরকম থাকতে হবে। কি কথা বুঝতে পারছেন না কোথাও সমস্যা আছে? দেখে নেন। ব্যাগে গেলাম আমি এখান থেকে। ধরেন আমাদের একটা ডি ড্রাইভে গিয়ে, আচ্ছা ল্যাব 3 তাই না? আপনি এখানে আপনার নামে যে কোনো নাম দিয়ে একটা কি ফোল্ডার তৈরি করে নেবেন। একটা ফোল্ডার তৈরি করে নেবেন আপনার যে কোনো নামে। এর ভিতরে এসে দুইটা কি এইচটিএমএল ফাইল থাকবে। একটা হচ্ছে কি index.html, index.html একটা থাকবে, আর একটা থাকবে আপনাদের কি image.html। এই দুইটা ক্লিয়ার? এখন এখানে কিছু ইমেজ থাকবে আপনাদের। এখানে কি এর পাশে যেগুলো ইমেজ দেখাবেন, এখানে কি ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসবেন। এবং এই দুইটার মধ্যেই আমি দুইটাকে ভিএস কোডে ওপেন করে নেই। আচ্ছা, এখানে আছে কি বেসিক স্ট্রাকচার নেবেন। এরপরে ফার্স্টে যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে কি দুইটার মধ্যে লিঙ্ক করানো থাকবে। এই ট্যাগের ভিতরে আপনার জাস্ট কি এইচআরইভ এর মধ্যে বলে দিবেন। প্রথমটা হচ্ছে কি index.html, আর ওটাকে আমরা বলতেছি কি হোম।
ক্লিয়ার? আরেকটা থাকবে কি আই এম এ ইমেজ ডট এইচটিএমএল আর এখানে থাকবে কি ইমেজ পেজ। আচ্ছা এই সেম জিনিসটাই কি কন্ট্রোল সি, এরপর আছে কি ইমেজ ডট এইচটিএমএল এখানে বসাই দিবেন কন্ট্রোল জেড। ওকে বুঝতে পারছেন এখন? তাহলে আছে কি দুইটা যেখানে আমি যাই না কেন এই দুইটা অপশন আমার কি দেখাবে, এবং হোমে ক্লিক করলে কি আমার হোম পেজে যেতে পারবো, এবং কি ইমেজে ক্লিক করলে ইমেজে দেখাবে। আর এই যে ইমেজ ডট এইচটিএমএল এর নিচে হচ্ছে কি আপনারা ইমেজ দেখাবে, কয়েকটা কি ইমেজ ট্যাগ দেখাবে। আর এর আগের ক্লাসে যেগুলো করছেন সেগুলো থাকবে কি ইনডেক্স ডট এইচটিএমএল এ। কি বুঝতে পারছেন এখন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা আজকে আসেন।